যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে চালিয়েছে মবের মাধ্যমে, মানুষকে ভয় দেখিয়েছে মবের মাধ্যমে। ওনার এটাই ছিল উইপেন। উনি কিন্তু আপনার পুলিশ অথবা অন্য অন্য যে সশস্ত্র যে বাহিনীগুলি সরকারে আছে থাকে আর কি, তাদের মাধ্যমে কিন্তু তারা দেশ চালাতে চায়নি। তারা দেশ চালিয়েছে মবতন্ত্রের মাধ্যমে। এটা একদম বাস্তবতা। উনি দেশটাকে নিয়ে ভাবেননি, একদমই ভাবেননি এই দেশটা নাকি কী করা যেতে পারে, এই দেশটা ভালো কিছু করা যেতে পারে কিনা, অথবা এই দেশের মানুষ তাকে কি বিবেচনায়, কি মনে করে, কি আশা নিয়ে তাকে এই দায়িত্বটা দিয়েছে, এটা উনি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভাবেননি। কিন্তু উনি তো এই ভাবনা চিন্তা করার জন্য বিদেশ থেকে অনেক ভাবুক নিয়ে এসেছিলেন এবং আমরা শুনেছিলাম। ভাবুক নিয়ে আসেন নাই, কিছু ওই যে বলে না বঙ্গবন্ধু বলতো কিছু চাটার দল নিয়ে আসছিল। এই লোকগুলো দেশকে নিয়ে ভাবে না ভাই। দেশকে নিয়ে যদি ভাবতো তাহলে তো তারা দেশেই থাকতো, বিদেশে আনতে হবে কেন? তাদের বক্তব্য হচ্ছে যে বিদেশে তারা চলে গিয়েছেন দেশের মঙ্গলের জন্য, যে কাজ তারা দেশে করার সুযোগ পেতেন না সেটা বিদেশে করেছেন, আর দেশমাতৃকার ডাকে যখনই সুযোগ পেয়েছেন ছুটে এসেছেন, উড়ে এসেছেন, ছুটে এসে আবার ছুটে চলে গেছেন। তাহলে কি হলো ভাই? আপনি মনে করেন আমি সবসময় খুব তীব্রভাবে একটা কথা বলি যে আমি দ্বৈত নাগরিক যারা আছেন তাদেরকে আমাদের দেশের কোনো ধরনের নীতি নির্ধারণের দায়িত্বে আমি রাখতে চাই না। এটা আমার প্রথম একটা বক্তব্য। কেন এটা বলি? আমি যে বলি এই কারণে যে যেখানে এই দেশে অনেক সমস্যা আছে। ধরেন আমার মা দেখতে কুৎসিত ভাই, তেমনি সুন্দর একজন মহিলাকে যে মা ডাকবো, এটা কি হবে ভাই? আমার এই কুৎসিত মহিলাই আমার মা, তাই না? আমার দেশটা কোনো কাজের না। আমার দেশের মানুষ খারাপ, আমার দেশের মাটি খারাপ, আমার দেশের আবহাওয়া খারাপ, জলবায়ু খারাপ, সব খারাপ। এখন আপনি এই দেশ থেকে আরেক জায়গায় যান, আপনি যান ওখানে, আমার কোনো আপত্তি নেই, যান, যে অর্থ উপার্জন করেন অথবা যা করেন আবার দেশে ফিরে আসেন। উনি যে ওইখানে যে আবার নাগরিকত্ব নিয়েছেন, তার মানে উনি আসলে কোন দেশের নাগরিক? যখন নাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে, এই যে আপনার মনে করেন উদাহরণ দিয়ে বলি, এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হলো, এই চুক্তির সময় যে চুক্তির মাঝখানে যদি একদম দ্বৈত নাগরিক থাকে তাহলে উনি কোন দেশের স্বার্থই করবেন? যদি উনি আমেরিকার নাগরিক হয়ে থাকেন, কার স্বার্থই না? উনি খলিল সাহেব ছিলেন, খলিল সাহেব যদি দাবি করেন যে উনি আমেরিকার নাগরিক না, ঠিক আছে মানলাম নাগরিক না, তাহলে উনি 20-25 বছর আমেরিকা থাকলেন কীভাবে? তাহলে উনি গ্রিন কার্ড আছে অথবা থাকার বৈধভাবে থাকার কোনো পদ্ধতি আছে। এই লোক তো আমার দেশের জন্য নিরাপদ না। সে তো তার তো আপনার শেষ জীবন ওখানে কাটবে, আপনি নিশ্চিত থাকেন। সে কি তার ফ্যামিলিকে নিয়ে আসবে? তাও টানবে কিনা আমার সন্দেহ আছে। এই 1.5 বছর টানে নাই। তাহলে এই লোকগুলো আসলে থাকে এখানে, যেটা আমি আগে বলতাম হাসিনার বলে কি হতো, হাসিনার প্রত্যেকটা মন্ত্রী এই দেশটাকে নিয়েছিল তার লুটপাটের জায়গা হিসেবে। লুটপাট করতো এখানে, সম্পদ পাঠাতো কানাডায়, নাহলে আমেরিকায়, নাহলে বেলজিয়ামে, নাহলে ইউকেতে, নাহলে নিজের পক্ষে মালয়েশিয়ায়। এটা তো এগুলি করতো, অথবা সিঙ্গাপুরে। কাজে এই দেশের প্রতি তাদের কোনো ফিলিংস কাজ করতো না। ডক্টর ইউনূসেরও ঠিক একই জিনিস, একই বিষয়। তিনি তো দেশে অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন, গ্রামীণ ব্যাংক, ড্যানোনের দইয়ের কারখানা, গ্রামীণের কাপড় বিক্রির একটা দোকান, চেইন দোকান, গ্রামীণের স্বাস্থ্য সুখী নামে একটি হেলথের প্রজেক্ট, তারপরে একবার গ্রামীণ পাওয়ার মানে সোলার পাওয়ার, একটা ফ্যামিলি ট্রাস্ট আছে জানেন, ওনার গ্রামীণ টেলিকম আছে, সব আছে, একটা ট্রাস্ট আছে ওনার। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি কয়েকটা নাম বলতে পারলাম। ওনার যে ট্রাস্টটা করেছেন, ট্রাস্টের একমাত্র কাজ হলো ওনার ফ্যামিলিকে লালন পালন করা। সেটা হলো ফ্যামিলি ট্রাস্ট। তো এটা কার টাকা করছে? ফ্যামিলির টাকা। ফ্যামিলি টাকা করে নাই, গ্রামীণ টেলিকমের থেকে টাকা নিয়ে করছে। আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। আচ্ছা, আমরা সামান্তা শারমিন আপনার কাছে আসি, আবার যাব মাসুদ কামালের কাছে। আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনূস আসলে দেশকে নিয়ে ভাবেন না। আপনারাও কি সেটা মনে করেন? কারণ আমরা দেখছি যে নির্বাচনের কিছুদিন আগে থেকে এবং তারপরে এনসিপি এবং তরুণরা প্রফেসর ইউনূসের পক্ষপাত নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে নির্বাচনকে তিনি আসলে ঠিক নিরপেক্ষভাবে করতে পারেন নাই, এরকম একটি কথা আপনারা বলেছেন। আপনারা কি বিশ্বাস করেন যে তিনি আসলে দেশকে নিয়ে ভাবেন নাই, কোনো একটি দিকে ঝুঁকেছিলেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন আর সহ আলোচক আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে দেশকে নিয়ে খুব ভাবা, এটা তো একটা মানে রেটরিক হয়ে গেছে। এবং মানে আপনি তো ভালো মানুষই প্রিটেন্ড করতে পারেন চাইলে, তাই না? আপনি তো প্রিটেন্ড করতে পারবেন না যে আপনি খুন করেছেন, এটা প্রিটেন্ড করা যায় না। খারাপ যে আপনি, এটা প্রিটেন্ড করতে পারে না কেউ। কিন্তু কেউ যে খুব ভালো, সমাজে কি কি কাজ করলে খুব ভালো সাজা যায় সেটার একটা তালিকা আমাদের সকলের মাথায় আছে। অনেকদিন ধরে এটা করা তো কঠিন। কেন কঠিন?
আপনার তালিকা অনুযায়ী আপনি একটা কাজ দিয়ে কিছুদিন প্রশংসা পাবেন, তারপরে আবার ওই ওই কাজটা শেষ হয়ে গেলে যখন একটু বদনাম শুরু হবে তখন পরের কাজটা ধরবেন, তখন মানুষ আবার একটু বাড়তি প্রশংসা আপনার কি করবে। মনে হয় যে প্রফেসর ইউনূসের এরকম একটি প্রবণতা ছিল? এটা আমি অনেকের মধ্যেই দেখেছি। আমি পলিটিশিয়ান, রাষ্ট্রের কাজ যারা করেন, সাধারণ মানুষ যারা আমলা বিশেষ করে, আমি এটা অনেকের মধ্যেই খেয়াল করি। আমার নিজের মধ্যে যে নাই সেটা আমি বলবো না, আমার নিজের মধ্যেও হয়তো আছে, আমার অবচেতনে, কিন্তু এইটা আছে, এটা স্বাভাবিক। এবং আমি যেটা মনে করি যে আমরা যখন ক্রিটিকের দায়িত্বটা নিই, কোনো ক্রিটিক মানে একপাক্ষিক ক্রিটিক কখনো হয় না। বর্তমানের ক্রিটিক, অতীতের ক্রিটিক, ভবিষ্যতে কি হতে পারে সেটা প্রেডিক্ট করে সেটার ক্রিটিকও করা, এটা যে বুঝে, যে সমালোচক, তার দায়িত্বের মধ্যে পড়ে। একপাক্ষিকতা করা এটা দায়িত্বের মধ্যে পড়ে না। মাসুদ কামাল, আমরা লক্ষ্য করেছি একটি বড় সমালোচনা হচ্ছে এই নিয়ে যে মবের যে সংস্কৃতি এক ধরনের পৃষ্ঠপোষকতা করা হয়েছিল, তার শিকার একদম শেষ পর্যায়ে এসে হলেন বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর হাসান মনসুর। দেখা গেল তার ভেতরের কর্মচারীরা এক ধরনের মব তৈরি করেছিল এবং তার কয়েকদিন আগে বাসসের মাহবুব মোর্শেদ একই ধরনের মবের শিকার হয়েছেন। এই যে মবকে উৎসাহ দেওয়ার জন্য তার সরকারের কেউ উৎসাহ দিয়েছেন, এটা হচ্ছে অভিযোগ। আপনার কি মনে হয় যে এটা কি তার লেগেসি, এবং এই লেগেসি থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার পাবে? কেননা এটা তো এখনো চলছে, হয়তো কমে গিয়েছে, কিন্তু সিলেক্টিভলি বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম হচ্ছে, মানুষকে একসঙ্গে হইচই করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এক ধরনের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। দেখেন, এটা ঠিক যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে চালিয়েছে মবের মাধ্যমে, মানুষকে ভয় দেখিয়েছে মবের মাধ্যমে। ওনার এটাই ছিল উইপেন। উনি কিন্তু আপনার পুলিশ অথবা অন্য যে সশস্ত্র যে বাহিনীগুলি সরকারে থাকে আর কি, তাদের মাধ্যমে কিন্তু তারা দেশ চালাতে চায়নি। তারা দেশ চালিয়েছে মবতন্ত্রের মাধ্যমে, এটা একদম বাস্তবতা। বাট কোশ্চেনটা হলো কি, তারা তো চলে গেছে, আজকে তো প্রায় 10-12 দিন হয়ে গেল, 10 দিন তো হয়ে গেল। তো এখনও যদি মব থাকে, এটাকে আমি ওদের লিগেসি বলবো না, এটা হলো এই সরকারের ব্যর্থতা। এটা কথা পরিষ্কার ভাই, এটা হলো বর্তমানে বলবো যে নতুন সরকার আসছে, হ্যাঁ নতুনই আসছে, কিন্তু আপনি মবটা করতে দিচ্ছেন কেন? যেটা হয়েছে আপনার বিএসএসে, যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, এটা ঠিক হয় নাই। এটাকে প্রশংসা করার মতো কোনো যুক্তি আমি দেখি না। এটা এই গভর্নমেন্টের ব্যর্থতা, টোটালি ব্যর্থতা। আবার দেখেন আপনি কয়েকদিন আগে তো গত পরশুদিনই তো, আজকে তো বৃহস্পতিবার, কালকেই তো ঘটনা, বরিশালে যে আদালতে যে ঘটনাটা ঘটছে, এই যে আদালতে বারের প্রেসিডেন্ট যিনি আছেন, উনি জাজের সামনে যে কেন জামিন দেওয়া হলো আওয়ামী লীগের একজন লোককে, এটা নিয়ে এসে ভাঙচুর টংচুর করলো, করার পরে কী হলো, আজকে কিন্তু ওই বারের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার করার পর সে কিন্তু আবার ওই জাজের কাছে গেছে জামিন চাওয়ার জন্য, তার জন্য এবার তাকে জামিন দেয় নাই। যাকে আপনি আগের বার জামিন দিল কেন, এই জন্য আপনি মারামারি করলেন, আদালতে ভাঙচুর করলেন, চেয়ার টেবিল ভাঙলেন, যে চেয়ারগুলিতে আপনার উকিলরা বসে সেটাই ভাঙলেন, উনি ভেঙে টেঙে নিয়ে হইচই করলেন, তো ওনাকে গ্রেপ্তার করেছে। এই যে গ্রেপ্তার করা যেটা হয়েছে, এটা হলো একটা মেসেজ যে তুমি আইনটাকে তুমি নিজে হাতে তুলে নিতে পারো না। একটা অন্যায় হতে পারে, অন্যায়ের ব্যাপারে তুমি আইনের কাছে যাও, কিন্তু তুমি আইনের কাছে না যে তুমি আইনটাকে নিজে তুমি সিদ্ধান্ত নিয়ে নিজে তুমি অ্যাকশনে চলে গেলা, এটা ঠিক না, এটা মানা যাবে না। এবং এই যে বিষয়টা, এটা যদি বিএসএসে হতো, এটা যদি বাংলাদেশ ব্যাংকে হতো, তাহলে কিন্তু আপনি আজকে বলতেন না যে এই সরকার মবের লিগেসিটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে, বলতেন না। কিন্তু এটা তো সরকার এটাকে একভাবে ইনভাইট করেছে, তাদের বিরুদ্ধে বলার সুযোগটা সরকার করে দিয়েছে। সরকার যে প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করলো, এই প্রক্রিয়াটা ভালো হয় নাই। এই বিএনপি সরকার যতগুলি দায়িত্ব নেওয়ার পর যে 2-3টা কাজ খারাপ করে, তার মধ্যে এটা একটা, তো এটা ঠিক হয় নাই। কিন্তু আপনার মূল যে প্রসঙ্গটা, যে উনি কীভাবে দেশ চালাইতেন, উনি মব দিয়ে চালাইতেন, আসলে মব দিয়ে চালাইতেন। আমার বিবেচনাকে জানেন, উনি আসলে কিছুই করতেন না। মানে আমার অন্তর্বর্তীকালীন সরকারকে আমার কাছে মনে হয়েছে এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। উনি জানেনই না যে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টগুলি কীভাবে কাজ করে, অথবা উনি জানার চেষ্টাও করেন নাই এই যে দেশটাকে কীভাবে চালাতে হবে। দেখেন কতটা মানে আপনার হাস্যকর, কতটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য উনি করেছেন। আপনি খালি ওনার অবস্থানটা বোঝার জন্য একটা জিনিস খেলে আপনি করেন, নুরুল কবিরের সঙ্গে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনি খালি ওই ইন্টারভিউটা পড়েন, তাহলে বুঝতে পারবেন একটা লোক কত মানে কাণ্ড জ্ঞানহীন হতে পারে, কতটা হতে পারে। একটা লোক বলতেছে যে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তো এনেছে, তো অন্যদের ব্যাপারে আপনি কিছু বলেন না, ওদেরকে আমি কি বলবো, আমি তো যাই না কিছু, তো
তো ওদেরকে আমি কীভাবে বলবো? তার মানে কতগুলি শিশু টাইপ, আমি ধরলাম তারা খুব সৎ, কতগুলি শিশুকে দায়িত্ব দিয়েছেন আপনি দেশ চালানোর জন্য, এটা হইলো? এটা তো হয়। কামাল, আমি জানতে চাইছিলাম যে এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? মানে কেননা আমরা আসলে যে পত্রিকায় পড়েছি যে হাসান মনসুর জানতে পেরেছেন গণমাধ্যমের ভেতর দিয়ে যে তিনি অপসারিত হচ্ছেন, তিনি কিন্তু কাউকে দিয়ে অবহিত হন নাই যে তাকে অপসারণ করা। আমি আপনাকে একটা একটা করে বলি। প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কথাটা সামান্থা বললেন, এর সঙ্গে আমি এইভাবে একমত না। মানে বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী করার মতো লোক নাই এটা আমি মনে করি না। অবশ্যই আছে, থাকবে না কেন, বাট বিএনপি যে করে নাই, বিএনপি যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করছে, এটা আমি মনে করি এই সরকারের প্রথম দুর্বলতা। প্রথম যে দুর্বলতাটা তারা প্রকাশিত হয়েছে, এটা হলো খলিলুর রহমানের মতো একজন লোককে, বিতর্কিত লোককে এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা, এটা বিএনপি একটা ব্লান্ডার আমি বলবো। এবং এর ভুলের মাসুল তাদেরকে অনেক দিন পর্যন্ত দিতে হবে। এবং এটা তারা কেন করেছে কোনো ব্যাখ্যা তারা এ পর্যন্ত দিতে পারে নাই। ব্যাখ্যাহীন যে কোনো কাজ, ব্যাখ্যাহীন যে কোনো প্রশ্ন মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয়, এবং এই সন্দেহগুলো এক ধরনের পারসেপশন তৈরি করে সাধারণ মানুষের মধ্যে। এই পাবলিক পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায় পরবর্তী সময়ে। এটাকে কোনোভাবে জাস্টিফাই বিএনপি করতে পারবে না, এখন পর্যন্ত করতে পারে নাই। তাদের কাছে কোনো জাস্টিফিকেশন থাকতে পারে, কিন্তু তারা প্রকাশ করার পর্যন্ত সাহস পাচ্ছে না। এটা বিএনপির একটা দুর্বলতা, এটা এক নম্বর। কিন্তু এটা নাই এটা আমি মনে করি না, অবশ্যই আছে। দ্বিতীয় যে কথা সে বললেন যে কোনটা, মনসুর সাহেবের কথা, মনসুর সাহেবের, তার মাঝখানে আরেকটা পয়েন্ট ছিল, এটা ভুলে গেছি, মনে হলে পরে বললেন। আর মনসুর সাহেবের যে ঘটনাটা বলছেন, এটা আমি কাউকে বলছেন ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেতে পারে যদি কেউ টেকনোক্র্যাট মন্ত্রী হয়, এবং এটা সবসময় সত্য না। বরঞ্চ এই ক্ষেত্রে আমি মনে দলের করি কাছে তার জবাবদিহিতা থাকে না, কারণ জবাবদিহি উনি তো থাকবে না দল কেন? করেন নাই। যদি টেকনিক্যাল মন্ত্রী হন, উনি তো ক্যাবিনেট মিটিংয়ে বসেন, উনি তো প্রাইম মিনিস্টারের কাছে জবাবদিহিতা করেন তো। এবং আমি যেটা মনে করি সেটা হলো আপনার থার্ড ইস্যুটা বলি, এটাও একটা আমি মনে করি খুব একটা মন্দ উদাহরণ তৈরি হয়েছে হাসান এস মনসুরেরটা। এটা হলো কি, আমি ইউনূস সরকারের যত সমালোচনা করি, ওনার যে দু একটা খাতে সাফল্য আমি দেখব, সেই দু একটা খাতে সাফল্যের মধ্যে একটা হলো ব্যাংকিং সেক্টর। হাসান এস মনসুর দু একটা ঘটনা ছাড়া, মানে ওই যে 5টা ব্যাংকে মার্চ করা, অমুক করা, তমুক করা, এইগুলি ছাড়া, এখানে এর মাধ্যমে সে সাধারণ গ্রাহকদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছেন, ওইটুকুকে বাদ রাখলে ব্যাংকিং সেক্টরকে হাসান এস মনসুর যেভাবে হ্যান্ডেল করেছেন, এটা অকল্পনীয় ছিল আমার কাছে। এটা যে আলটিমেটলি ঘুরে দাঁড়ানো সম্ভব, এটা উনি করে দেখিয়েছেন। এটা আনপ্যারালাল। আমি বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন এবং যোগ্য গভর্নর খুব কম আসছে। ওনারও কিন্তু দোষ আছে, ওনার কিন্তু ভুল আছে। মানুষ তার যন্ত্রণা, সব ভুল হবে না, তার কিছু ভুল থাকবে, কিন্তু তারপরে উনি যে কাজটা করছে, এটা আমি মনে করি অসাধারণ কাজ উনি করতে পারছেন। এরকম একটা যোগ্য লোককে যদি বরং রেখে দিতেন, সেটা বরং ভালো করতেন। কিন্তু এই গভর্নমেন্ট করলো কে, রাখলো কারে? রাখলো হলো খলিলুর রহমানকে, রাখলো হলো আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী কিন্তু বিদায় এখনো আছেন, এবং আশিক চৌধুরী থাকবেন, আর অনেকদিন থাকবেন। ওই বলেন আপনার মনে এই মুহূর্তে কি কাজ করছে? আপনি ভবিষ্যতের 6 মাসকে কিভাবে দেখছেন? কেননা আমরা শুনেছি যে এই 6 মাস জাতীয়তাবাদী দল ব্যবহার করবে তাদের যে 180 দিনের পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করার জন্য। মানে আগামী 6 মাস আমার কাছে যেটা মনে হয় যে আসলে বিএনপির জন্য একটা মানে খুব অগ্নি পরীক্ষার সময় আর কি। বিএনপি কিভাবে এই 6 মাসকে চালাবে, কিভাবে মানে যিনি স্টিয়ারিং নিয়ে বসে আছেন তিনি কি করবেন, এর অনেক কিছু কিন্তু নির্ভর করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে হান্নান মাসুদের উপর আক্রমণটা হলো, হামলাটা হলো, এই হামলা কিন্তু বিএনপির লোকজন করছে, এটা তো সবাই জানে, এখন পত্রপত্রিকা পড়েছি। এটা যদি বিএনপি বিচার করতে না পারে, পরে কী হবে জানেন? পরে যেটা হবে, আওয়ামী লীগের লোকজন হামলা করবে, নাম হবে বিএনপির, এবং ওই দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। বিএনপি কিন্তু এই ভুলটা যদি করে একবার, তাহলে কিন্তু বিএনপি ধরা খাবে। আগামী 6 মাস পরে বিএনপি আপনার পাবেন না। বিএনপি অনেকে বলে না, অনেকে ইলেকশন আগে বলছিল যে বিএনপি কয়দিন দেশ চালাতে পারবে, এই প্রসঙ্গটা কিন্তু উঠবে খুব শিগগিরই। তবে আমি এখনো আশাবাদী এই কারণে যে বিএনপির যে মূল লিডার তারেক রহমান, উনি ব্যতিক্রমী আচার আচরণ, কথাবার্তা বলছেন, এটা মানে আমার কাছে আশাব্যঞ্জক। এটা ভালো। এটা যদি ওনার দলের লোকরা ওনাকে ফলো করে,
অথবা উনি যদি ওনার দলের লোককে এটা দেখে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি আশাবাদী কিছু একটা হবে। কিন্তু খুব বেশি একটা তার দলের লোক অনুসরণ করবে এটা আমার কাছে মনে হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, উনি কিন্তু বলেছেন যে আমি সরকারি গাড়ি নেব না, আমার গাড়ির তেল এবং ড্রাইভারের খরচ আমি চালাবো, বলেছেন তো। বৈধ আয়ের যদি আমি হিসাব ধরি, তো উনি কি ওনার অন্য অন্য মন্ত্রীদের তুলনায় বেশি ধনী? না মনে হয় না, কারণ উনি যে হিসাব দিয়েছেন, আমি যদি ওটাকে সত্য মনে করি, তো উনি তো ওনাদের যে বেশি ধনী না। তো বেশি ধনী না হওয়া সত্ত্বেও উনি যদি এটা বলার সাহস রাখেন, কই ওনার কথা বলা বর্তমানে একজন মন্ত্রীকে দেখলাম বলতে, আর তো কেউ বললো না, আর তো কেউ বললো না, সবাই বলতে পারতো, কিন্তু কি আসে যায়, তাদের এত টাকা। তো উনি কি এই মন্ত্রী না হলে গাড়ি চড়তেন না? চড়তেন তো, নিজের টাকা দিয়েই চড়তেন। তো উনি ওনার গাড়িটাকে ফেলাই দিবেন? এখন উনি মন্ত্রী হয়েছেন, ওনার আগের গাড়িটা কি করবেন? ফেলাই দিবেন? ফেলাই তো দিবেন না, ওটাও বাসায় থাকবে, এটাও থাকবে। তো দরকারটা কি ছিল? যে মন্ত্রী আছে, তাহলে মানুষ মন্ত্রী হবে কেন যদি মন্ত্রীর গাড়ি, এই তো চাপরাশি, আমদানি, ড্রাইভার, পাঁচজন? আপনি আমাকে বললেন, তাহলে প্রধানমন্ত্রী হবেন কেন? ওনার জন্য যেটা আমরা উনি যদি, আমার কথা হলো কি, উনি আমাকে ফলো করুক এটা আমি চাই না। এই মন্ত্রীরা তো তাদের প্রধানমন্ত্রীকে ফলো করবে, এইটাও যে করার দরকার, এই বোধটুকু তো ওদের মধ্যে নাই। আর যদি থাকেও সেটা তারা প্রকাশ করতে সাহস পায়, মানে এদের আত্মাটা এতই ছোট যে ওইটুকু যে ত্যাগ করবে, এই ত্যাগ করার সাহস পায় না।